বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রতিদিনের মতো একটি প্রতিবেদন আমি সামারি করব আর কি। তো আজকের প্রতিবেদনটি বণিক বার্তা এসেছে, খাদ্য নিরাপত্তা জন্য উৎপাদনের সঠিক পরিসংখ্যান দরকার। ডক্টর জাহাঙ্গীর আলম প্রতিবেদনটি লিখেছেন। প্রতিবেদনটা খুব আমার কাছে ভালো লেগেছে এই দিক থেকে যে আমাদের যে পণ্যের দাম বেড়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু আমরা ফেসবুকে বলি, ইউটিউবে বলি, আমরা নিউজ পেপার খবরে বলি, বিভিন্ন কথা শুনি, সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট, এই সেই বিভিন্ন ঝামেলা। আ- আমার বাস্তবিক প্রেক্ষাপট থেকে মনে হয় কি এই ব্যাপারগুলো না যতটা না আসলে মানে বাজার সিন্ডিকেটটা যতটা না বেশি ইফেক্ট ফেলে তার থেকে বড় ইফেক্ট আরো অনেক অনেক ব্যাপার আছে সেগুলো ফেলে। সেই ব্যাপারগুলোকে হাইলাইট না করে মিডিয়াগুলো বা সরকার থেকে দেখা যায় বাজার সিন্ডিকেটের কথাটা বারবার হাইলাইটেড করা হয়, সেটা ঠিক না। এই প্রতিবেদনে এই যে খাদ্যের মূল্য বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়ার পেছনে যে আসলে সঠিক কারণ যেটা যেটা হচ্ছে আমাদের সঠিক পরিসংখ্যান নেই, এটাই চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে। তো প্রতিবেদনটা আমি মূল প্রতিবেদনে ফিরে যাচ্ছি। দেশে নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাব। আসলেই যে আমাদের দেশের যে সকল সরকারি বেসরকারি সংস্থাগুলো পরিসংখ্যান প্রদান করে তার সাথে দেখা যায় বাস্তবতার সঙ্গে মিলটা আসলে খুব কম থাকে। আমরা আমাদের জাতীয় আয়ের কথা বলি, আমরা মূল্যস্ফীতির কথা বলি, উৎপাদন, ভোগ, বন্টন, আমরা যেই কথাগুলোই বলি না কেন, দেখা যায় আসলে যে রিপোর্টটা আমরা পাই, যে পরিসংখ্যানটা আমরা পাই, সেটার উপরে আমরা পুরোপুরি আস্থা রাখতে পারি না। এর কারণ হচ্ছে বাস্তবে দেখা যায় পুরোপুরি অনেক ক্ষেত্রে এই ভিন্নতা পাওয়া যায়, অনেক ফারাক পাওয়া যায় দুইটা তথ্যের মাঝখানে। এবং এই ফারাকটা পাওয়া যাওয়া কিন্তু আসলে খুব খারাপ একটা দিক। এর কারণ কি, একটা সমস্যা যে সমাধান করবে যে গবেষক, সেই গবেষক গবেষণা করবে তার ভিত্তি কি, তার ভিত্তি তো হবে এই এই যে এই ডেটাগুলো, এই পরিসংখ্যানগুলো। এখন যদি এই পরিসংখ্যানই থাকে ভুল, তখন তো তার গবেষণালব্ধ ফলও ভুল হবে, তার গবেষণার যে সাজেশন সেটাও ভুল হবে। এই জন্য দেখা যায় অনেক গবেষক তারা এই তাদের বিশ্লেষণের মূল ভিত্তিটা নিজস্ব যে গৃহীত তথ্য উপাত্ত সেখান থেকে নেয়। এখানে একটা সমস্যা দেখা যায়। এখানে সমস্যাটা হলো তাদের যে তথ্য উপাত্ত কালেকশন করা, এই পরিধিটা তো খুব সীমিত, মানে তারা স্বল্প পরিসরে কানেকশন করতে পারে। একা একটা পার্সন বা একজনের একটা গ্রুপ, তারা কতটুকু বা কালেক্ট করতে পারবে ডেটা, তাই না? তো তাহলে একটা বৃহৎ পরিসর বা জাতীয়ভাবে যে পরিসংখ্যানটা হয় সেটার উপর নির্ভরশীলতাটা রয়ে যায়। কিন্তু সেখানে তো দেখা যায় গরমিল থাকে। এর গরমিল থাকার একটা বড় কারণ হচ্ছে সরকারকে খুশি করা, ঠিক আছে, অতিরঞ্জিত করে কোনো কিছুকে দেখানো। তো এই ব্যাপারগুলো আসলে এই গবেষণার মধ্যে একটা খারাপ এফেক্ট ফেলে। শুধু গবেষণা না, আমরা কি পরিমাণ দেশে আমদানি করব, কি পরিমাণ পণ্য আমাদের দরকার, সরকার রিজার্ভে কতটুকু পণ্য আসলে রাখা দরকার, এই ব্যাপারগুলো কিন্তু এই গবেষণার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এই সঠিক পরিসংখ্যানটা আমাদের দরকার, এবং এই পরিসংখ্যানটা না থাকার ফলেই কি আমরা যে ঈপ্সিত লক্ষ্য, যেটা আকাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যটা কিন্তু আমাদের অর্জন হয় না। ঠিক আছে? আচ্ছা, আমি কিছু এই প্রতিবেদনের বাইরে কিছু কথা বলি। সচরাচর আমি সেটা বলি না। আমি আমার এক বড় কাকু আছে, তার সাথে আমি একদিন কথা বলতেছিলাম এই যে বাজার, এই পণ্যের দাম বেড়ে যাচ্ছে বিষয়টা, এই বিষয়টা নিয়ে যে পণ্যের দাম বেড়ে যাচ্ছে হচ্ছে কি কারণে, যে আমাদের দেশে তো আলু পর্যাপ্ত উৎপাদন হয়, আমাদের দেশে পেঁয়াজ পর্যাপ্ত উৎপাদন হয়, কিন্তু তারপরও আমাদের দামটা বেড়ে যাচ্ছে কেন? তো তখন কাকু একটা কথা বললো যে এই যে কথাটা বললাম পর্যাপ্ত উৎপাদন হচ্ছে, এটা কোত্থেকে পেলাম? এটা একটা ডেটা থেকে পাই, যেটা বাংলাদেশ স্ট্যাটিস্টিক ব্যুরো থেকে দেয়। কিন্তু এই ডেটাটা সঠিক না, এই ডেটার মধ্যে অনেক ভুল আছে। এবং এই ভুল থাকার কারণেই আমরা আসলে অনুমান করি একটা, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে যখন বাজারে যাই দেখি সংকট, পেঁয়াজের সংকট, আলুর সংকট, দাম বেড়ে যায়। দাম বেড়ে যায়, উৎপাদন কম হয়েছে, দাম বেড়ে যাবে, কিন্তু পরিসংখ্যানে দেখায় যে উৎপাদন বেশি হয়েছে। দেখছেন সমস্যাটা আসলে কোন দিকে? তখন আমরা কি করব, কোনো কিছু না পেয়ে বাজার সিন্ডিকেটকে দোষ দিই। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। তো আসলে যদি দেখা যায় যে আগে থেকেই দেখলাম পরিসংখ্যানে যে আমাদের উৎপাদন এবার কম হয়েছে, আমরা দরকার হলে পর্যাপ্ত পরিমাণ আগে থেকে ইম্পোর্ট করা বা অন্য কোনো পদক্ষেপ নিয়ে রাখা আর কি, হ্যাঁ, বা সরকার নিজে কিছু কিনে আগে থেকে রাখলো, আস্তে আস্তে সেটা বাজারে সাপ্লাই করলো, সেটা করতে পারে। কিন্তু পরিসংখ্যানে গরমিল থাকলে কিন্তু সেটা সম্ভব হয় না। তো
তো যাই হোক, বিগত সরকারের আমলে সেটা দেখা গেছে যে এই উচ্চ জিডিপি প্রবৃদ্ধি দেখানো হয়েছে, যেমন সবসময় দেখানো হয়তো 6 থেকে 8% আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার, কিন্তু আমরা যদি বৈদেশিক সংস্থার ক্ষেত্রে যাই তখন তারা আপত্তি দেয় যে তারা আসলে দেখায় 4 থেকে 5%। মানে বাস্তবের সাথে সেটা আসলে মানে দেখা যায় যে সরকারের যে রিপোর্টটা প্রকাশ করে সেটার থেকে প্রায় 1.5-2% কম থাকে। এটা তো অনেক বেশি পার্থক্য, তাই না? শুধুমাত্র যে আমাদের জিডিপির ক্ষেত্রে, জিডিপির প্রবৃদ্ধির ক্ষেত্রে তাই না, আমাদের মূল্যস্ফীতির ক্ষেত্রে আবার সরকার কমায় দেখায়। সরকার দেখায় 7-8%, অথচ বাজারে দেখা যায় 2 ডিজিট ছাড়া গেছে, মানে 10 থেকে 15% হয়ে গেছে। ব্যাপারটা এরকম। তো কিছু ক্ষেত্রে কমায় দেখানো, কিছু ক্ষেত্রে বাড়ায় দেখানো। যেমন বেকারত্বের হার বেশি, সরকার দেখায় কম যাতে স্বস্তি থাকে। ঠিক আছে, বেকারত্বের হার দেখায় যে বিভিন্ন হিসাবে 4 থেকে 5%, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে অনেকে অনুমান করে বেকারত্বের হার 15%-এর বেশি। তো এই যে জনতুষ্টিবাদী বা জনগণের কে খুশি করার জন্য আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করি, এগুলো তো আসলে ভালো কোনো ফল ডেকে আনে না, তাই না? এই ব্যাপারটা স্যার এখানে উল্লেখ করেছেন। ঠিক আছে, যেমন এই যে প্রতি বছর আমরা প্রায় 60 থেকে 70 লাখ টন খাদ্যশস্য আমদানি করি, যার মধ্যে গমের পরিমাণ অনেক বেশি থাকে, ভোজ্য তেল আছে। ঠিক আছে, 2017-18 অর্থ বছরে এর পরিমাণ ছিল 98 লক্ষ টন। স্বাধীনতার পর দেখেন একটা ভালো পরিসংখ্যান এখানে তুলে ধরেছে, একটু খেয়াল করে শুনবেন আপনারা। স্বাধীনতার পরে আমাদের মোট আমদানির পরিমাণ ছিল সর্বোচ্চ 30 লাখ টন স্বাধীনতার পরে। এখন স্বাধীনতার পরে বলতে পারেন যে ভাই তখন তো জনসংখ্যা কম ছিল 7 কোটি, এখন তো জনসংখ্যা ডাবল হয়েছে, তার মানে এখন জনসংখ্যা হয়ে গেছে 7 কোটির জায়গায় 16 কোটি, ডাবলের বেশি। তো যে কারণে এখন 70 লাখ টনের মতো আমদানি করতে হয়, কিন্তু বিষয়টা তো তা না। তখন যে পরিমাণ উৎপাদন হতো তার থেকে উৎপাদন তো এখন অনেক বেশি বেড়েছে। যেমন তখন যে খাদ্যশস্য কথিত উৎপাদন 1 কোটি টন, সেখান থেকে বেড়ে এখন 5 কোটি টনের কাছাকাছি, 5 গুণ খাদ্যশস্য উৎপাদন বাড়ছে। মানুষ তো বাড়ছে 2 গুণ, তাহলে তো বাইরে থেকে এত ইম্পোর্ট করার কথা না। কথাটা কি বুঝতে পারছেন? তো বিষয়টা এরকম দেখাইছে যে তাইলে অথচ খাদ্যশস্য আমদানির পরিমাণ সে অনুপাতে হ্রাস না পেয়ে বরঞ্চ দ্বিগুণের বেশি হয়েছে। খাদ্যশস্যের আমদানির পরিমাণ তো কমা উচিত, যেহেতু উৎপাদন 5 গুণ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে মাত্র 2 গুণ। তো সেই হিসেবে তো খাদ্যশস্য আমদানির পরিমাণটা কমা উচিত, কিন্তু না কমে বেড়েছে আরো 2 গুণের বেশি। ঠিক আছে, এই কৃষি উৎপাদনের যে পরিসংখ্যানটা, এটা আসলে অতি মূল্যায়িত। ঠিক আছে, এটা অনেক বেশি দেখানো হয় তাইলে, মানে বাস্তব উদাহরণ তো এগুলো, তাই না? মানুষ তো এমন না যে আগে মানুষ কম খেত এখন মানুষ বেশি খায়, বিষয়টা তো আর এরকম না। মানুষ হয়তো বা একটা লিমিটেড পরিমাণ একটু বেশি খাওয়া বাড়ছে, খাদ্যাভ্যাস চেঞ্জ হয়েছে, আগে ভাত খেত বেশি, এখন রুটি আইটেমটা বেশি, তাই না? কিন্তু মূল যে জায়গা তো আর চেঞ্জ হয় নাই, তাই না? তো এটা বুঝতে হবে। যে কারণে বাজারে নেতিবাচক একটা প্রভাব পড়ে, পণ্যের সরবরাহ সংকট হেতু বাজার অস্থির হয়ে পড়ে। এই একটা চমৎকার কথা বলছে, এটাই আসলে আমাদের বাজারে অস্থিরতার একবারে মূল কারণ। অনেকে এই যে রমজান মাসে এখনো বেগুনের দাম বাড়েনি, অনেকে সরকারকে বাহবা দিচ্ছে। আসলে সরকারকে বাহবা দেওয়ার বিষয় তো এখানে না, এখনো তো শীতের প্রভাবটা কাটেনি, বেগুন বাজারে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হচ্ছে, বেগুনের দাম কম। টমেটো পর্যাপ্ত উৎপাদন, টমেটোর দাম কম। কিছুদিন পর টমেটোর উৎপাদন থাকবে না, টমেটোর দাম বেড়ে যাবে, কাঁচামরিচের দাম বেড়ে যাবে। তো ব্যাপারটা তো এইরকম, এখন শুকনা মরিচ উঠতেছে বাজারে, মরিচের দাম কম, কিছুদিন পর শুকনা মরিচের দাম বাড়বে। ডিপেন্ড করে তো বাজারে সাপ্লাই এন্ড ডিমান্ডের উপরে, কি পরিমাণ সাপ্লাই হচ্ছে, কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে, কি পরিমাণ ডিমান্ড। ঠিক না? এখানে বাজার কন্ট্রোলের বিষয়ে যাই বাদ দিই, উদাহরণ হিসেবে 2023-24 অর্থ বছরে আলু উৎপাদনের বিশ্লেষণটা দেখা গেছে যে আলুর উৎপাদন বলছে যে 1,06,00,000 টন। খাদ্য চাহিদা, আমরা যে আলু খাই বা বীজ রাখি, ঠিক আছে, এই সকল চাহিদা মিলে সর্বোচ্চ 90 লাখ টন। তাহলে সেক্ষেত্রে তো আরো প্রায় 26 লাখ টন বা সরি 15 থেকে 16 লাখ টন আলু উদ্ধৃত থাকার কথা, আর বেশি থাকার কথা। তাহলে বাজারে এত আলুর দাম বেশি কেন? এর কারণ হচ্ছে যে পরিসংখ্যানটা দেখায় এটা আসলে অতিরঞ্জিত এবং স্ফীত, এটা আসলে বাস্তব। আমরা বিক্রমপুরের মানুষ, আমরা দেখেছি যে এই গতবার আলু উৎপাদনের সময় আলু যখন একবার বপন করা হয়েছিল, বৃষ্টির কারণে অনেক আলু নষ্ট হয়ে গেছে। এর সেই জমিতে আবার আলু বপন করতে হয়েছে। আমাদের নিজের জমিতেই প্রায় অনেক মানে অর্ধেকের বেশি জায়গার আলু হচ্ছে, সেখানে গাছ ভালো করে হয়নি। তো যে কারণে আলু উৎপাদন সেবার কম হয়েছে। এবার আমরা আলু আবার উঠাইছি, সে একই জমিতে প্রায় 70-80 বস্তা আলু বেশি হয়েছে সেই পরিমাণ জায়গার মধ্যে। তো
তো এই যে এবার এবার হয়তো বা আলুর দাম অত বেশি বাড়বে না, ঠিক আছে, কারণ আলুর উৎপাদন পর্যাপ্ত উৎপাদন হয়েছে আশা করা যায়। তো এই যে পরিসংখ্যানগুলো উল্টাপাল্টা দেখানো, এতে অতিরঞ্জিত বা স্ফীত করে, এতে দেখা যায় কি, দেখা যায় হচ্ছে আলুর দাম বেড়ে যায়, এবং এমনই বাড়ে যে বিদেশ থেকে আলু ইম্পোর্ট করেও সেই মূল্য বৃদ্ধিটা ঠেকানো যায়নি। আলুর কেজি 70 থেকে 80 টাকা ছিল, ঠিক আছে। এটার লক্ষণটা আমরা আরেক জায়গায় পেয়ে কোল্ড স্টোরেজের ডাটা দেখলে দেখেন, যখন যেইবারই দেখবেন কোল্ড স্টোরেজ ফুল ভরে গেছে আলুতে, বুঝবেন যে এবার আলুর প্রোডাকশন বেশি, যেহেতু কোল্ড স্টোরেজ ভরে গেছে আলুর দাম কম থাকবে। কিন্তু দেখা গেছে যে এই গতবার সব মিলিয়ে কোল্ড স্টোরে 30 লাখ টন আলুর মজুদ ছিল না, যেখানে 40 থেকে 50 লাখ টন সংরক্ষণ করা যায়। তার মানে কোল্ড স্টোরেজ ফাঁকা ছিল, খালি ছিল। তার আলুর দাম তো বাড়বেই, কেননা প্রোডাকশন কম হয়ে গেছে। পেঁয়াজের ক্ষেত্রে একই কথা, যে বার্ষিক উৎপাদন দেখায় 34 থেকে 35 লাখ টন, আমাদের চাহিদা 26 থেকে 28 লাখ টন। তারপরেও আমাদের দেখা যায় 6 থেকে 7 লাখ টন আমদানি করতে হয়। কেন ভাই আমদানি করতে হয়? কারণ হচ্ছে আহ আপনার যেই পরিমাণটা উৎপাদন দেখায়, সেই উৎপাদনটা আসলে সঠিক না, উৎপাদন পরিমাণ আরো কম, পরিসংখ্যানটা ভুল দেখায়। চালের ক্ষেত্রে এরকম বিভ্রান্তিকর নিউজ আছে, ঠিক আছে। চাল আমরা এত বেশি চাল উৎপাদন করি, তারপর দেখা যায় প্রতি বছর 10 থেকে 15 লাখ টন চাল আমদানি করতে হয় আমাদের, ঠিক আছে। আর আমদানি না করলে চালের আবার দাম বেড়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু থাকে, এই বিষয়গুলো একটা বিষয়, যে আমাদের 2023-24 অর্থ বছরে চালের উৎপাদন দেখানো হয়েছিল 4,07,00,000 টন, আর 17,30,00,000 মানুষের জন্য চাল দরকার হচ্ছে 3,73,00,000 টন। সেক্ষেত্রে উদ্ধৃতি থাকার কথা 34 লাখ টন চাল। তো কোথায় সেই 34 লাখ টন চাল? বরঞ্চ চাল আবার আমদানি করতে হয়েছে আপনার 10 থেকে 15 লাখ টনের মতো। তো এই যে এগুলা অনেক বেশি দেখানো না বিষয়টা, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু বেশি বেশি দেখানো হয়। গমের আমদানির রেকর্ড পরিমাণ ছিল প্রায় 66 লাখ টন, যেহেতু আমরা রুটিতে এখন একটু ঝুঁকেছি, বা বার্গার টার্গার এই সকল ফাস্টফুড আইটেম গম লাগে, ঠিক আছে, সব জায়গায় অনেক বেশি গমের ব্যবহার। তো যাই হোক, গত বছরে যে আমন ধানের কথাটা বললো, আমন চালের কথাটা, সব ক্ষেত্রে দেখা যায় ইউএসএআইডির তথ্য বলে একরকম, আমাদের দেশের তথ্য বলে আরেক রকম। ইউএসএআইডির তথ্য আসছে যে 1,40,00,000 টন আলু উৎপাদন হতে পারে। আর আমাদের কৃষি সম্প্রসারণ যে বিভাগ, তারা দাবি করতেছে 1,71,00,000 টন। দুইজনের তথ্যের মধ্যে 31 লাখ টনের ফারাক। বিষয়টা তো তাই হয়েছে, যে এই যে 34 লাখ টন উদ্ধৃতি থাকার কথা, এটা কই গেল? এই যে 31 লাখ টন ফারাক তো এখানেই রয়ে গেছে। তার মানে এই বিষয়গুলো কিন্তু এখানে। এবং ইউএসএআইডি তথ্য মতো এটাও দেখাইছে যে গত বছর বন্যা, ঘূর্ণিঝড়, রিমালের কারণে চালের উৎপাদন অনেক কমে গেছে। ব্যাপারটা আসলে বাস্তব ক্ষেত্রে, ঠিক আছে, হেক্টর প্রতি ফলন কম হয়েছে। আমরা যদি এবার দুধ, মাছ, মাংসের কথাতে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় না, বার্ষিক উৎপাদন যেরকম দেখায়, বা বার্ষিক ভোগ যে প্রতি মাথাপিছু ভক্ষণের পরিমাণ যে পরিমাণ দেখায়, এর সাথে অনেক বেশি পার্থক্য দেখা যায়। যে কারণে দেখা যায় যে আবার আমাদের দেশে পণ্যের দাম হচ্ছে হিসেবে অনেক বেশি, যেহেতু উৎপাদন কম, পণ্যের দাম বেশি। যে ভারতের পশ্চিমবঙ্গে দেখা যায় ডিমের দাম বাংলাদেশি মুদ্রায় 6 টাকা, বাংলাদেশে সেই ডিমের দাম 14 থেকে 15 টাকা। দুধের দাম পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে বেশি, ঠিক আছে। মাংসের দাম ব্রাজিলে 500 টাকার কম 1 কেজি বাংলাদেশি টাকায়, বাংলাদেশে 750 টাকা কেজি। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আর এর পরিপ্রেক্ষিতে আমাদের দেশে উৎপাদন খরচ কমানোর উপায় হচ্ছে দক্ষভাবে আধুনিক টেকনোলজির ব্যবহার, যেটা আমরা আসলে করি না। আমরা খালি পরিসংখ্যান বাড়ায় বাড়ায় বলি, বরঞ্চ আমাদের যদি পরিসংখ্যানটা কম দেখাইতাম, বা কম না আসলে সঠিকটা দেখাইতাম, তখন আমাদের আধুনিক প্রযুক্তি ইনভলভমেন্টের কথা আসতো এখানে, আমরা স্কিল বাড়ানোর কথা বলতাম, প্রোডাকশন বাড়ানোর কথা বলতাম। তাই দেখা যেত যে আস্তে আস্তে দিনকে দিন সেটা কমে একসময় ঠিক হয়ে যেত। কিন্তু আমরা তা করি না, বরঞ্চ সিন্ডিকেটকে দোষ দিই, এই দোষ দিই, দোষ ছোড়াছুড়ি করা শুরু করি, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের দেশের একটা অবস্থা। বাংলাদেশের বিভিন্ন পরিসংখ্যান প্রদানের রাষ্ট্রীয় সংস্থা হচ্ছে বিবিএস। এই বিবিএস সংস্থা এবং বাংলাদেশের নিজস্ব সংস্থাগুলোর মধ্যেও কন্ট্রাডিকশন দেখা যায়। যেমন যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক কথা বলে, প্রাণী সম্পদ অধিদপ্তর আরেক কথা বলে, মানে দুইজনের তথ্যের মধ্যেও দেখা যায় অনেক বেশি পার্থক্য থাকে। বিবিএস আরেক কথা বলে, এদের পরিসংখ্যানের মধ্যেও কি মিল পাওয়া যায় না, ঠিক আছে। এই যে এখানে দেখেন, প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে যে মোট দুধ উৎপাদন হয়, সেই হিসাব দিচ্ছে যে দৈনিক জনপ্রতি দুধের প্রাপ্যতা 250 গ্রাম।
আর বিবিএস এর মতে 34 গ্রাম, মাত্র 34 গ্রাম। ডিএলএস এর মানে প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে মাংসের প্রাপ্যতা 140 গ্রাম, ডিম 19 গ্রাম, মাছ 79 গ্রাম, মোট 219 গ্রাম। বিবিএস বলছে যে মাংসের পরিমাণ 40 গ্রাম, আহ জনপ্রতি, ডিম 13 গ্রাম, মাছ 68 গ্রাম, সব মিলে 108 গ্রাম। তো দেখেন কোথায় 219, কোথায় 108 গ্রাম, তাদের তথ্যের মধ্যে বিশাল ফারাক রয়েছে। এই ব্যাপারগুলো আসলে একটা বিষয় হচ্ছে, আমাদের সরকারকে খুশি না করে আমাদের সঠিক উপায় যেটা আসলে বাস্তবসম্মত, যেটা যেটা সঠিক আছে, এই ব্যাপারগুলো আসলে পরিসংখ্যানে নিয়ে আসা উচিত। কেননা সঠিক পরিসংখ্যান প্রাপ্তির নিশ্চয়তা আমরা আসলে সকলে আশা করি, এবং গবেষণাও করা হয় এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে। তো অনেকগুলা বিষয়ের উপর ডিপেন্ড করে। তো যদি এটা আমরা ঠিক মতো না করি, তাহলে ঈপ্সিত যে লক্ষ্যটা, আকাঙ্ক্ষিত যে লক্ষ্যটা, সেটা আমরা অর্জন করতে পারবো না। বিবিএস একটি স্বতন্ত্র এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটাকে সেইভাবে গড়ে তুলতে হবে। ঠিক আছে, এর কর্মচারী কর্মকর্তাদের আসলে প্রশিক্ষণের মাধ্যমে কাজের দক্ষতা বাড়াতে হবে। কোনো বিভ্রান্তিকর, আমরা অতিমূল্যায়িত বা অবমূল্যায়িত কোনো তথ্য প্রদান থেকে বিরত থাকতে হবে। তাহলেই দেখা যাবে কি একটা সঠিক উন্নয়নের পথে আমরা যেতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো ডক্টর জাহাঙ্গীর আলম স্যারকে অনেক বেশি ধন্যবাদ। খুব চমৎকার একটা প্রতিবেদন আমাদেরকে উপহার দিয়েছে আর কি বলা যায়। তো ধন্যবাদ সবাইকে।